সম্প্রতি রিলিজ করেছে একটি দারুণ কে ড্রামা, যে ড্রামাটির নাম হচ্ছে দ্য লাইট শপ। এই ড্রামাটির মোট ৮টি এপিসোড আছে এবং এই ড্রামাটি হরর, থ্রিলার এবং সাসপেন্সের একটি দারুণ মিশ্রণ। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামাটার প্রথম কয়েকটা এপিসোডে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু শেষ অবধি দেখলে তোমরা বুঝতে পারবে এটা পুরোই মাথা খারাপ করার মতো একটা সিরিজ। প্রথম এপিসোডের শুরুতে আমরা একটি সাদা পোশাক পরিহিতা মহিলাকে দেখতে পাই, যে একটি লাইট শপের বাইরে দাঁড়িয়েছিল। সে ভেতরে উঁকি দিচ্ছিল কিন্তু ভেতরে ঢুকছিল না, এবং এই এলাকাটা বেশ অন্ধকার ছিল। কেবলমাত্র এই লাইট শপটিতেই আলো জ্বলছিল। এবার মহিলাটি সেখান থেকে চলে যায়। এবার আমরা হিউন মিনকে দেখতে পাই, যে কিনা বাসে করে অফিস থেকে ফিরছিল। সে বাস থেকে নেমে দেখে যে সেই সাদা পোশাক পরা মহিলাটি সেখানে বসে আছে। মহিলাটির নাম হলো জি ইয়ং, এবং তাকে একটু অদ্ভুত, একটু ক্রিপি, ডিপ্রেসড ধরনের দেখতে ছিল, একটু দুঃখী আত্মা টাইপের। এবার হিউনমিন কিছু বলে না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন হিউনমিন আবারও বাস থেকে নেমে দেখে যে মেয়েটি ওই একই জায়গায় বসে আছে। আর আজকে জিয়ং এর কাছে একটি ট্রলি ব্যাগও ছিল। হিউনমিন আজকেও কিছু না বলে এগিয়ে যায় এবং জি ইয়ং বেঞ্চে তার আঙুল দিয়ে টোকা মারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কেবলমাত্র আঙুলের সাহায্যে এত জোরে আওয়াজ করা কি করে সম্ভব? কিন্তু হিউনমিন কিছু পাত্তা দেয় না এবং সেখান থেকে চলে যায়। এবার পরদিনও একই ঘটনা ঘটে, এবং হিউনমিন ফাইনালি মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাবে, কারণ এই বাসটাই শেষ বাস ছিল। তুমি যদি কোনো ক্যাব বুক করতে চাও তাহলে আমার ফোন থেকে বুক করতে পারো। এবং হিউনমিন তার ফোনটা বার করে, কিন্তু সে দেখে যে তার ফোনটাই ক্র্যাক হয়ে গেছে। কিন্তু কি করে ফোনটা ক্র্যাক হয়েছে সেটা হিউনমিন বুঝতে পারে না। কিন্তু এর প্রত্যুত্তরে মেয়েটি অর্থাৎ জিয়াং তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে চেনো তাই না? হিউনমিন এই কথার কি উত্তর দেবে বুঝে পায় না এবং আবারও বাড়ি চলে আসে। কিন্তু পরদিন আবারও হিউনমিন বাস থেকে নেমে দেখে যে জিয়ং সেখানেই বসে, এবং সেই দিন খুব বৃষ্টিও হচ্ছিল। হিউনমিন জিয়ংকে তার ছাতাটা দিয়ে বলে যে আমার বাড়ি কাছেই আছে, তুমি চাইলে ছাতাটা রাখো। কিন্তু মেয়েটি আবারও একই কথা বলে যে তুমি কি আমাকে চেনো? এবং হিউনমিন বলে যে কালই তো আমাদের কথা হলো, সেইটুকুই। এবং এই কথায় জিয়ং বলে যে আগামীকালকে আবারও আমাদের দেখা হবে। হিউনমিন ভেবে পায় না যে এর কি উত্তর দেবে। জি ইয়ং এবার হিউনমিনের বাড়ি যাওয়ার কথা বলে, এবং তারা হিউনমিনের ফ্ল্যাটে আসে, যেটি একটি অ্যাপার্টমেন্টের ৮ তলায় ছিল। তারা ফ্ল্যাটে ঢোকার পর দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, যেটা একটু ক্রিপি ছিল। এর পরের দৃশ্যে আমরা ইউজিন ইউনিভার্সিটি হসপিটালের দৃশ্য দেখতে পাই, এবং আমরা হসপিটালের আইসিইউর সিন দেখতে পাই, যেখানে অনেক নার্সরা ছিল। সব নার্সরাই তাদের হেড নার্স হিওকে তাদের সাথে রামেন খাওয়ার কথা বলছিল। নার্স হিও প্রচন্ড পরিশ্রমী ছিল এবং সে ঠিকমতো খাওয়া দাওয়াও করতো না। আমি প্রথমে তো নার্স হিও রাজি হচ্ছিল না, কিন্তু তারপর অন্য একটি নার্স ইয়ংজি বলে যে সে হিওর ডিউটিটা করে দেবে। এই কথা শুনে হিও বাকিদের সাথে রামেন খেতে যায়। তার চলে যাওয়ার পর সেখানে ইয়ংজি বসেছিল, এবং ইয়ংজি হঠাৎ খেয়াল করে যে একটি লোক হঠাৎ আইসিইউতে ঢুকে পড়েছে, এবং আইসিইউতে তো কারো পারমিশন ছাড়া ঢোকা বারণ ছিল। তাই ইয়ংজি লোকটিকে সেখানে ঢুকতে বারণ করে। লোকটি জিজ্ঞাসা করে যে মর্গটা কোন দিকে। ইয়ংজি কিছু বলার আগে হঠাৎ একটি পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে যায়, ফলে ইয়ংজি এবং বাকি নার্সরা সেই দিকে চলে যায়। পেশেন্টটি স্টেবল হলে ইয়ংজি আর সেই লোকটাকে দেখতে পায় না। পরবর্তী দৃশ্যে আমরা একটি লোককে দেখতে পাই, যার নাম ছিল বিয়নজিন, যে কিনা রাতে প্রচন্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুমানোর চেষ্টা করছিল। কিন্তু বাইরে একটি কুকুর ক্রমাগত চেঁচাচ্ছিল, তাই জন্য লোকটি ঘুমোতে পারছিল না। সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে গেটের সামনে গিয়ে চেঁচায়, এবং এই সিনটা এখানেই শেষ হয়। এর পরের দৃশ্যেই আমরা লাইট শপের দৃশ্য দেখতে পাই, এবং লাইট শপের ওনার ওয়ন ইয়ংকে দেখতে পাই, যে কিনা রাতেও সানগ্লাস পরেছিল। এবার তার দোকানটি সারা রাত খোলা থাকতো। আর তার দোকানে যেই আসতো, ওয়ন ইয়ং তাকে প্রথমেই জিজ্ঞেস করতো যে কি পারপাসে এখানে এসেছো। এবার তখনই সেখানে আইসিইউর সেই লোকটা আসে, এবং ওয়ানিয়ং তাকেও একই প্রশ্ন করে, কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না এবং লাইটগুলি দেখতে থাকে, এবং তারপর সেখান থেকে চলে যায়। তারপর সেখানে একটি মহিলা আসে, যে কিনা একটি নর্মাল কাস্টমার ছিল। মহিলাটি বলে যে দিনের বেলা তিনি কখনোই দোকানটা খেয়ালই করেননি, কিন্তু রাতে দোকানটা বেশ স্ট্যান্ড আউট করে, যেটা একটু অদ্ভুত ব্যাপার ছিল। পরবর্তী দৃশ্যে আমরা একটি স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে প্লে গ্রাউন্ডে একটি মেয়ে দাঁড়িয়েছিল। তাকে সবাই দেখতে পাচ্ছিল না,
কিন্তু ক্লাসরুমে আমরা হিউনজুকে দেখতে পাই, যে ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিল, এবং তাকে দেখে হিউনজু হাত নাড়ে। কিন্তু তারপরেই তাদের ক্লাসে টিচার এসে যায়। এটা তাদের সেলফ স্টাডির ক্লাস ছিল। টিচার অ্যাটেন্ডেন্স দিতে শুরু করে, কিন্তু সবার নাম ডাকলেও তিনি হিউনজুর নাম ডাকেন না, যেটা একটু অদ্ভুত ছিল। এবার হিউনজুর বান্ধবী বোবে সবাইকে গল্প বলতে শুরু করে, যে তাদের স্কুলে একটা রটনা আছে যে একটি ছাত্রীর আত্মা এখানে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে কেউই হিউনজোর সাথে কথা বলছিল না, হিউনজো তাদের কথা শুনছিল। এবার স্কুলের পর তারা বাড়ি ফিরছিল, এবং তাদের ফেরার পথে একটি অন্ধকার গলি ছিল, যেটা বেশ ভয়ঙ্কর ছিল। সবাই বলতো এখানে কোনো না কোনো আত্মা রয়েছে। হিউনজুকে তার মা বাল্ব কিনতে বলেছিল, তাই জন্য হিউনজিকে ওই গলি দিয়ে যেতেই হতো। এবার লাইট শপে বিয়নজিন আসে, যে কিনা ওই কুকুরটার আওয়াজে অতিষ্ঠ হয়ে সেখানে এসেছিল, এবং বিয়নজিন লাইট শপে এসে একটি বাল্ব ধরার চেষ্টা করে। তখনই মনে হচ্ছিল সেই বাল্বটা জমে যাচ্ছে, অর্থাৎ বাল্বটা বরফ বরফ হয়ে যাচ্ছিল। এবং আমরা দেখতে পাই ওয়ান ইয়ং এর চশমাতেও তখন ওই রকমই আইস পার্টিকেল চলে আসছিল। ওয়ান ইয়ং বিয়নজুনকে কোনো কিছু ধরতে বারণ করে এবং সেখান থেকে চলে যেতে পারে। আমরা দেখতে পাই এই দোকানে অনেক ধরনের লাইট ছিল, বাল্ব ছিল, যেগুলো এক একটা এক এক রকম দেখতে। কোনোটার খুব জোরালো আলো, অথবা কোনোটা খুব টিম টিম করে জ্বলছিল। এবার তারপরেই সেখানে হেইওয়ান নামে একটি মহিলা আসে, এবং সে মাথা থেকে পা অবধি পুরো জবজবে ভিজেছিল। হেইওয়ান একটি বাল্ব ধরতে যায়, কিন্তু ওয়ানিয়ং তার চশমাটা টাচ করে, এবং হেইওয়ান সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায়। তারপরেই সেখানে হিউনজু ছুটতে ছুটতে আসে, এবং সে একটি বাল্ব কিনতে এসেছিল। আমরা বুঝতে পারি যে হিউনজু এখানে প্রথম আসছে না, এখানে সে প্রায়ই আসে। ওয়ানিয়ং তাকে বাটার ফ্লেভারের একটি ক্যান্ডি খেতে দেয়, এবং ওয়ানিয়ং হিউনজুকে খুব স্নেহ করত, কারণ তারও একটি মেয়ে ছিল। এবার আমরা হিউনজুর গলাতেও একটা লকেট দেখতে পাই, যেটা কিনা বাচ্চাদের লকেটের মতো ছিল। হিউনজু বলে যে এটা তার বাবার শেষ স্মৃতি। এটা তার বাবা বাইরে কাজ করতে যাওয়ার আগে তাকে দিয়ে এসেছিল, এবং তারপর থেকে উনি আর ফেরেননি। যাই হোক, সব সময়ের মতোই হিউনজু সেই টফি র্যাপারটা দিয়ে একটি বাটারফ্লাই বানিয়ে দেয়, এবং সেটা ওয়ানিয়ংকে দেয়। ওয়ানিয়ং সেই প্রজাপতিটা একটি বাটিতে রেখে দেয়, যাতে আরও অনেকগুলি প্রজাপতি বানানো ছিল একইভাবে র্যাপার দিয়ে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে হিউনজু এখানে প্রায়ই আসতো। এবার হিউনজু তাকে জিজ্ঞাসা করে যে তোমার বয়স কত, এবং ওয়ানিয়ং বলে যে আমি তোমার থেকে অনেক বড়। এবং তখনই আমরা টেবিলে ওয়ানিয়ং এর রিফ্লেকশন দেখতে পাই, এবং সেখানে আমরা একটি অনেক বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পাই, কিন্তু সামনে থেকে তাকে তো পুরোই ইয়ং মনে হচ্ছিল। তার এই শপটা এবং এই শপের ওনার দুটোই ভীষণ মিস্টেরিয়াস ছিল। এবার হিউনজু ওয়ানিয়ংকে বলে যে যখন আমি ওই গলি দিয়ে আসছিলাম, তখন আমার মনে হয়েছে যে কেউ আমাকে ফলো করছে, মানে অতি ভৌতিক কিছু একটা হয়েছে। ওয়ানিয়ং তাকে বলে যে দেখো, এরকম অনেক কিছুই আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে, কিন্তু পরে যদি কখনো এরকম হয় তাহলে কিন্তু তুমি দেখেও ইগনোর করবে, এবং সেখান থেকে চলে যাবে, কোনো রিয়াক্ট করবে না। ওয়ানিয়ং হিউনজুকে একটি লাইটও দেয়, যেটা সে অন্ধকার গলিতে ব্যবহার করতে পারবে। ইয়ঞ্জু খুব খুশি হয়ে চলে যায়, এবং তার হাতে তখন আমরা বাল্ব কেনার প্যাকেটটাও দেখতে পাই। কিন্তু এই কেনার সিনটা বা ওয়ানিয়ং কখন তাকে বাল্বটা দিল এটা কিন্তু আমাদের দেখানো হয়নি। সুতরাং এই সিনটার কোনো তাৎপর্য আছে কিনা সেটা আমরা আগামী এপিসোডগুলোতেই জানতে পারবো। অন্যদিকে আমরা জি ইয়ং এবং হিউনমিনকে দেখতে পাই। হিউনমিনের ফ্ল্যাটে তারা ছিল। হঠাৎই হিউনমিন লক্ষ্য করে যে জি ইয়ং এর নখগুলি তার আঙুলের ভিতর দিকে, এবং তা দেখেই হিউনমিন খুব ভয় পেয়ে যায়, এবং বুঝতে পারে যে সে কি বিপদ বাড়ি ডেকে এনেছে। এবং এই নখ ভিতরে থাকার কারণেই যখন জি ইয়ং বাস স্ট্যান্ডে বসে ট্যাপ ট্যাপ আওয়াজ করেছিল, তখন সেটা খুব জোরে আওয়াজ হয়েছিল, যেটা সাধারণ আঙুলের পক্ষে করা সম্ভব নয়। এবার তখনই জিয়ং তার ব্যাগ থেকে একটি অস্ত্রের ব্যাগ বার করে, যার মধ্যে অনেক ধরনের অস্ত্র ছিল। তখনই আমরা দেখি যে হিউনজু বাড়ি চলে আসে, এবং হিউনজুও ওই একই বিল্ডিং এর 8 তলায় থাকতো। হিউনজু দেখে যে জিয়ং একটি ট্রলি নিয়ে চলে যাচ্ছে, এবং তার ট্রলি থেকে টিপ টিপ করে রক্ত পড়ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হিউনমিনের সাথে কি করা হয়েছিল। জিয়ং ইউনজুকে দেখে, এবং দেখে একটি ক্রিপি স্মাইল দেয়, এবং এখানেই আমাদের প্রথম এপিসোড শেষ হয়। দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা সুনহে বলে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা একজন স্ক্রিপ্ট রাইটার ছিল, এবং সে একটি শান্ত নিরিবিলি জায়গা খুঁজছিল যেখানে কোনো আওয়াজ হবে না, যাতে তার কাজ করতে সুবিধা হয়। এবং সে কোনো ফ্ল্যাট না, একটি বাড়ি খুঁজছিল। তাকে একজন ব্রোকার একটি বাড়ি দেখাচ্ছিল। সুনের বাড়িটি বেশ পছন্দ হয়, কিন্তু বাড়িটির মধ্যে একটি রুম ছিল যার দরজাটি খোলা যাচ্ছিল না।
ব্রোকার বলে যে ওই রুমটিতে এখনো কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়নি, তাই ওই রুমটি বন্ধই থাকে। বাকি রুমগুলো সুনহে ব্যবহার করতে পারবে। এবার সুনহে তার নতুন বাড়িতে শিফট হয়ে যায় এবং সেই নতুন বাড়িতে সবকিছু গুছিয়ে রাখছিল। এবং তখনই একটি আয়না লাগানোর সময় সে পেরেক পড়তে যায়, কিন্তু পেরেক পড়তে গিয়ে হাতুড়িটি তার আঙুলে লাগে এবং সেই আঙুলে ব্যথা পায়। এবং সে আয়না লাগানোর পর দেখতে পায় যে ওই আয়নায় ওই বন্ধ দরজাটির রিফ্লেকশন দেখা যাচ্ছে। এবার এই বন্ধ দরজাটি নিয়ে সুনহে খুবই অস্বস্তি বোধ করছিল। তাই জন্য সে ওই দরজায় একটি পর্দা টাঙিয়ে দেয়, যাতে ওটা তার চোখে খুব একটা না লাগে। এবার কিছুক্ষণ পর আমরা জিয়ং নামে একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা সুনহের বাড়ির রাস্তা দিয়েই যাচ্ছিল। কিন্তু সেই রাস্তাটা খুবই অন্ধকার ছিল, তাই জন্য জিয়ং এর খুব ভয় লাগছিল। তার মনে হচ্ছিল যে তার পিছনেই কেউ আছে, কেউ তাকে ফলো করছে এরকম। তাই জন্য জিয়ং খুব জোরে জোরে গান গাইতে শুরু করে। এবার তখন সুনহে কাজ করছিল এবং জিয়ং এর গানে তার খুব ডিস্টার্ব হয়। এবং তখনই তার বাড়ির একটি লাইট কেটে যায়, যেটা এমন কিছু বড় একটা ব্যাপার না। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে দরজার বাইরে থেকে কেউ সুনহের ওপর নজর রাখছে। পরদিন আবারও সুনহে বাড়িতে ছিল এবং আবারও তার বাড়ির একটি লাইট কেটে যায়। সুনহে ভাবে যে তার বাড়িটা হয়তো পুরনো, তাই জন্য বারবার এমন হচ্ছে। কিন্তু তখনই আবারও সেই ছায়া মূর্তিকে দেখা যায়। এবার আমরা আবারও হাসপাতালের সিন দেখতে পাই, যেখানে একজন পেশেন্ট লাইফ সাপোর্টে ছিল, কিন্তু তার বেঁচে থাকার খুব একটা চান্স ছিল না। ডক্টর বলে যে এখন ওনার উইল পাওয়ারই ওনাকে বাঁচাতে পারবে। এবং তখনই পাশের বেডের একটি আনকনসিয়াস পেশেন্ট কথা বলতে শুরু করে, যে তুমি কে, কি করছো এরকম। এবং নার্স হিও তাকে দেখে বলে যে লোকটি আসলে মদ্যপ ছিল, তাই জন্য হয়তো সে এরকম ভুলভাল কথা বলছে। ডক্টর তাই শুনে বলে যে তাহলে ওকে অন্য পেশেন্টদের সাথে রাখা ঠিক হবে না, ওকে অন্য জায়গায় শিফট করে দাও। এবার লাইফ সাপোর্টের পেশেন্টের বাড়ির লোক বাইরে অপেক্ষা করছিল এবং ডক্টর গিয়ে তাদেরকে বলে যে এখন তার উইল পাওয়ারই তাকে বাঁচাতে পারবে। কিন্তু এই কথা শুনে তার বাড়ির লোক খুবই কান্নায় ভেঙে পড়ে এবং তারা বলে যে উইল পাওয়ারই যদি মানুষকে বাঁচাবে, তাহলে ডক্টররা এখানে কি করছে, যেটার কোনো উত্তর ডাক্তারদের কাছে ছিল না। আসলে আমরা জানতে পারি যে এই অঞ্চলে কিছুদিন আগেই একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই দুর্ঘটনায় অনেকে মারা যায় এবং অনেকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এবার এখানে ইয়াংজিও ছিল যে ওই পেশেন্টের স্ত্রীকে দেখে খুবই কষ্ট পায়, তাই নিজেকে সামলে নিতে সে ওয়াশরুমে যায়। ইয়ংজি যখন বাথরুমে ছিল তখনই বাইরে থেকে একজন মহিলা কথা বলে যে পেশেন্টের বাঁচা মরা যদি তার উইল পাওয়ারের উপর নির্ভর করবে, তাহলে ডক্টর কি করছে? আর যে মানুষটা আনকনশিয়াস, যার কোনো জ্ঞানই নেই, সে উইল পাওয়ার কি করে আনবে? এবং ইয়ংজি নার্স হলেও তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে বলে যে তারও একসময় একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই সে বুঝতে পারছে যে এরকম পরিস্থিতিতে কেমন লাগে। তখনই ওই মহিলা দরজার উপর দিয়ে ভয়ঙ্করভাবে মুখ বাড়ায় এবং আমরা দেখতে পারি মহিলাটি হেইওয়ান। হেইওয়ান বলে যে তোমাদের ওকে বাঁচাতেই হবে। এবং একেই কিন্তু আমরা প্রথম এপিসোডে ওই লাইট শপে দেখেছিলাম। ইয়ংজি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে জোরে জোরে চেঁচাতে থাকে। কিন্তু তখনই ওয়াশরুমের বাইরে একজন সাফাই কর্মী চলে আসে এবং আবার সবকিছু ঠিকঠাক আগের মতো হয়ে যায়। এবার আমরা সুনহেকে দেখতে পাই। সুনহে স্নান করে চুল শুকাচ্ছিল, এটা তার ডেইলি রুটিন ছিল। এবং তখনই বাইরে দিয়ে আবারও জিয়ং যাচ্ছিল এবং সে রোজকার মতনই খুবই ভয় পেয়েছিল। ওখান দিয়ে যেতে যেতেই সে হিউনজুকে দেখে। হিউনজু তখন লাইট শপের দিকে যাচ্ছিল। এবার হিউনজু জিয়ংকে দেখিয়ে ভয় পেয়ে পালিয়ে যায়। আসলে হিউনজু যখন আগের দিন এখান দিয়ে যাচ্ছিল তখন তার মনে হয়েছিল তার পিছনে কেউ আছে। সেটা আসলে জিয়ংই ছিল। অর্থাৎ দুটো এপিসোডের ঘটনাকে কানেক্ট করা হলো। এবার তখনও সুনহে নিজের কাজ করছিল এবং তখনই কারেন্ট চলে যায়। সারা বাড়িতে কারেন্ট ছিল না, কিন্তু সুনহে হঠাৎ দেখে যে সেই বন্ধ ঘরটাতে আলো জ্বলছে। সুনহে ঘরটার সামনে যায়। আগের দিন অনেক চেষ্টা করেও সে ঘরের দরজাটা খুলতে পারছিল না, কিন্তু আজ সহজেই সেই ঘরের দরজা খুলে যায়। রুমের ভেতর কিন্তু ভয়ানক কিছুই ছিল না, কেবলমাত্র একটি বাল্ব জ্বলছিল। সুনহে দরজা বন্ধ করে আবার চলে যায়। অন্যদিকে জিয়ংকে আমরা দেখতে পাই, যে কিনা প্রতিদিনের মতোই গান গাইতে গাইতে যাচ্ছিল। কিন্তু আজ গিয়ে সুনহে আর থাকতে না পেরে জানলা খুলে বলেই দেয় যে রোজ এত জোরে জোরে কেন গান গাও। কিন্তু সুনহেকে দেখেই জিয়ং প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা ইয়ংজুকে দেখতে পাই। সে তাদের সেলফ স্টাডি ক্লাসে ছিল। তাদের ক্লাস শেষ হয়ে গেছিল, কিন্তু তার এক বান্ধবী ক্লাসের মধ্যেই ঘুমিয়ে গেছিল। বাকিরা তাকে না ডেকেই বাড়ি চলে যায়। হিউনজু তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে একবার চোখ খুলেই বলে যে তুমি দেখতে কি সুন্দর, আর 10 মিনিট আমাকে ঘুমোতে দাও, এই বলে আবারও ঘুমিয়ে পড়ে। হিনজু ফেড আপ হয়ে সেখান থেকে বেরিয়ে যায়।
এবার হিঞ্জু আবারও ওই একই রাস্তা দিয়ে লাইট শপের দিকে যাচ্ছিল এবং তখনই সে হেওয়ানকে দেখতে পায়। প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তাই জন্য সে হেওয়ানের সাথে ছাতা শেয়ার করতে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হিঞ্জু বুঝতে পারে যে হেওয়ান কোনো সাধারণ মানুষ না। এবং তখনই হেওয়ানের চুলগুলি বড় হতে থাকে এবং হাইটেও সে অনেকটা লম্বা হয়ে যায়। হিউঞ্জু প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তার বোন ইয়ং এর কথা মনে পড়ে যায় যে এরকম কাউকে দেখলে ভয় না পেতে, রিয়াক্ট না করতে। এবং হিউঞ্জু সেই কথা মতো সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হেওয়ান তার লম্বা লম্বা পা নিয়ে হিউঞ্জুকে ফলো করতে থাকে। হিউঞ্জু ছুটতে ছুটতে লাইট শপের সামনে চলে আসে এবং আমরা দেখি যে ওয়ান ইয়ং দোকানের সামনেই দাঁড়িয়েছিল। ওয়ান ইয়ং হিউঞ্জুকে বাড়ি চলে যেতে বলে এবং হেওয়ানের দিকে তাকিয়ে ওয়ান ইয়ং প্রথমবারের মতো তার সানগ্লাস খোলে, কিন্তু তার চোখ আমাদের দেখানো হয় না। সানগ্লাস খোলার সাথে সাথেই হেওয়ান সেখান থেকে চলে যায়। ওদিকে স্কুলে তখন সেই বান্ধবীটির ঘুম ভাঙে এবং সে দেখে ক্লাসে কেউ নেই, কেবল একটি মেয়ে বসে আছে। সেই মেয়েটি বান্ধবীটিকে দেখে বলে, "আমিও ওকে দেখেছি, তুমিও কি ওকে দেখেছো?" সম্ভবত তারা হিউঞ্জুর কথা বলছিল। এবার হিউঞ্জু আসলে নিজে কোনো মানুষ না নিজেই এইরকম অন্যান্যদের মতো ভয়ঙ্কর কিছু, সেটা কিন্তু এখনো আমরা জানতে পারিনি। ওদিকে সুনহের বাড়ির সামনে দিয়ে রোজকার মতো জিয়ং যাচ্ছিল এবং আজ তার দেখা হয় জি ইয়াং এর সাথে, যে কিনা নিজের ট্রলিটা নিয়ে যাচ্ছিল। এবার তারা দুজনেই লাইট শপের দিকে যাচ্ছিল, তাই জি ইয়ংকে ছাতার তলায় নিয়ে নেয়। ওদিকে সুনহে স্নান করছিল এবং শ্যাম্পু করার সময় তার মাথায় কোনো মহিলার লম্বা লম্বা চুল আমরা দেখতে পাই। চুল শুকানোর সময় সুনহে দেখে যে তার ড্রেনেই এক গোছা লম্বা চুল, যা দেখে সুনহে খুবই ভয় পেয়ে যায় এবং তখনই তার বাড়ির লাইট বন্ধ হয়ে যায় এবং তার বাড়ির মেন গেটটাও বন্ধ হয়ে যায়। তখনই জিয়াং এবং জিয়ং সুনহের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল। এবার জিয়ং বলে যে আগের দিন সে যখন সুনহের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, সে সুনহেকে দেখে কিন্তু খুব ভয় পেয়ে গেছিল, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম। কিন্তু সে সুনহেকে দেখে ভয় পায়নি। সুনহের পিছনে সে কোনো ছায়া মূর্তিকে দেখেছিল, যে কিনা সুনহের ঘাড়ের সাথে লেপ্টে ছিল। এবং সেটা দেখে জিয়ং প্রচন্ড ভয় পেয়ে গেছিল এবং সেটা আসলে হেওয়ান ছিল। কিন্তু এই কথা শুনে জিওয়াং খুব একটা রিয়াক্ট করে না। ওদিকে এতক্ষণে সুনহেও হেওয়ানকে দেখতে পায় এবং সুনহে বুঝতে পারে যে কেন বারবার তার বাড়ির লাইট কেটে যায়। কারণ সে যে স্পিরিটের সাথে থাকে বা সে যে এন্টিটির সাথে থাকে, সেই এন্টিটিটি লাইট পছন্দ করে না। তাই জন্যই বারবার তার বাড়ি অন্ধকার হয়ে যায়। সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার দরজা লক হয়ে গেছিল। সে একটি হাতুড়ি এনে দরজার কাঁচটি ভেঙে ফেলে, কিন্তু তবুও দরজা খুলতে পারে না। সে সাহায্যের জন্য জোরে জোরে চেঁচাতে থাকে এবং তার আওয়াজ শুনে জি ইয়ং ভেতরে যেতে চায়, কিন্তু জি ইয়ং তার হাত ধরে তাকে আটকাতে চায়। কিন্তু সে তখনই খেয়াল করে যে জি ইয়াং এর হাতের নখগুলি ভিতরের দিকে, যেটা দেখে জিয়ং প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখানে পড়ে যায়। এবং তখনই জি ইয়াং বলে যে তোমার ভয় পাওয়ার কিছু নেই, তুমিও আমাদের মতোই একজন। এবং এই কথা বলার সাথে সাথেই আমরা দেখতে পাই যে জি অং এর পা গুলি কেমন বেঁকে যায় এবং ভেঙে যায়। সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে যতবারই পালানোর চেষ্টা করে সে ঘুরে ফিরে সুনহের বাড়ির সামনেই চলে আসে। সে সুনহের বাড়ির সামনে বসেই কাঁদতে থাকে যে হেল্প হেল্প, কেউ আমাকে বাঁচাও। ওদিকে সুনহেও বাড়ির ভিতর থেকে জোরে জোরে চেঁচাচ্ছিল যে কেউ যাতে তার বাড়ির দরজা খুলে তাকে সাহায্য করে। ততক্ষণে জি ইয়ং সেখান থেকে চলে গেছিল এবং সে লাইট শপে আসে। ওন ইয়ং একইভাবে তাকে জিজ্ঞাসা করে যে তোমার পারপাস কি এখানে আসার, এবং জি ইয়ং বলে যে আমার পারপাস হয়তো তুমি আগে থেকেই জানো। এবং তখনই সেখানেই ডিটেকটিভ সাং সিকের এন্ট্রি হয় এবং এইখানেই এপিসোড 2 শেষ হয়। তৃতীয় এপিসোডের নাম দ্য ডিটেকটিভ, যেটা শুরু হয় 1 মাস আগে, অর্থাৎ এতক্ষণ আমরা যা দেখছি সেই সব ঘটনার 1 মাস আগে। এখানে আমরা সোয়ং নামে একটি মহিলাকে দেখতে পাই, যে কিনা নিজের বাড়িতে বসে টিভি দেখছিল এবং তখনই কেউ তার দরজায় নক করে। মহিলাটি তাতে প্রথমে ভয় পেয়ে যায় এবং তারপর খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ সো ইয়াং ভাবছিল যে তার এক্স বয়ফ্রেন্ড তাকে আবারও ডিস্টার্ব করতে চলে এসেছে। সো ইয়াং তাকে চেঁচিয়ে চলে যেতে বলে এবং সে দরজার বাইরে কারুর চলে যাওয়ার পায়ের আওয়াজ পায়। তো এটা শিওর হওয়ার জন্য যে তার বয়ফ্রেন্ড চলে গেছে কিনা, সোয়াং আস্তে আস্তে দরজা খুলে দেখে এবং সোয়ং দরজা খুললে দেখতে পায় যে করিডোরের অপর প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তার চোখগুলো জ্বলছিল এবং তার করিডোরটাও মনে হচ্ছিল যে আগুনে পুড়ে গেছে।
এবং তখনই লোকটা হঠাৎ করে সোইয়ংয়ের দিকে ছুটে আসে এবং তার উপর হামলা করে দেয়। আমরা দেখতে পাই সোইয়ংকে কেউ ওপর থেকে ফেলে দেয় এবং তাতেই সোইয়ং মারা যায়। এবং তার বিল্ডিং এর নিচে একটি স্কুটারও দাঁড়িয়েছিল। সেই স্কুটারে একটি হেলমেট রাখা ছিল এবং স্কুটারটির নাম্বার ছিল 8525। এবার আমরা সোইয়ং এর বয়ফ্রেন্ড মিনসুকে দেখতে পাই, যে কিনা ভয়ে ভয়ে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিল এবং সে একটি দূর পাল্লার বাসে উঠে বসে। কিন্তু তখনই সেখানে ডিটেকটিভ সংসিক চলে আসে এবং বাস থেকে সবাইকে নেমে যেতে বলে। ডিটেকটিভ সুংসিক বলে যে সুইয়ং এর বাড়িতেই কেউ আগুন লাগিয়ে দিয়েছিল এবং তারপরই তাকে কেউ ওপর থেকে ফেলে দেয়। এবং সুংসিকের সন্দেহ যে মিনসুই এই কাজটা করেছে। মিনসু প্রচন্ড ভয় পেয়ে গেছিল যে এক্ষুনি তাকে অ্যারেস্ট করা হবে এবং সে তখনই বাসের সামনে সোইয়ং এর আত্মা দেখতে পায়, যেটা দেখে সে আরও ভয় পেয়ে যায়। এবার সুংসিক তাকে অ্যারেস্ট করে। সুংসিক বাস থেকে নেমে সিগারেট ধরানোর চেষ্টা করছিল এবং তখনই অন্য একজন অফিসার তাকে বলে যে এটা নো স্মোকিং জোন এবং সে সিগারেটটা পকেটে ঢুকিয়ে রাখে। ঢোকানোর সময় সুংসিক লক্ষ্য করে যে তার হাতে কালো ছাইয়ের মতো দাগ এবং সে বুঝতে পারে না যে এই দাগ কোত্থেকে এলো। কিন্তু আমরা বুঝতে পারি সে যখন বাসে উঠেছিল তখনই প্রথম সিটে সেখানে সোইয়ং এর আত্মা ছিল এবং সে ওই সিটের ওপর হাতও রেখেছিল এবং সেখান থেকেই সুমসিকের হাতে এই ছাইয়ের দাগ এসছে। পরবর্তী দৃশ্যে আমরা একটি বৃদ্ধকে দেখতে পাই, যে কিনা নিজের বাড়িতে বসে টিভি দেখছিল এবং তখনই তার দরজায় কারো ছায়া পড়ে এবং এই সিনটা এখানেই কাট হয়ে যায়। নেক্সট সিনে আমাদের সুংসিককে দেখানো হয় যে কিনা পুলিশ স্টেশনে নিজের সিটে বসেছিল এবং সে তার ল্যাম্পে যে বাল্বটা লাগানো ছিল সেটা ঠিক করার চেষ্টা করছিল। এবার তখনই তার মনে পড়ে যে আগের দিন তার লাইটারটা জ্বলছিল না, তাই জন্য সে লাইটারে গ্যাস ভরে আবারও জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তাতেও লাইটারটা জ্বলে না। এবার সংসিক সোইয়ং এর কেস ফাইলটা দেখছিল এবং তখনই আমরা খেয়াল করি তার ডেস্কের ওপর একটি মেয়ের ফটো এবং এই মেয়েটাকেই আমরা সেদিন স্কুলে দেখেছিলাম। মেয়েটির মার্ডারারকে তো ধরা গেছিল, কিন্তু মেয়েটির লাশটা এখনো পাওয়া যায়নি। তাই জন্য সুংসিক এটাকে আনসলভড কেসের মধ্যেই রেখেছিল। এবার সুংসিক একজন খুবই ভালো অফিসার ছিল, কিন্তু সে তার সব কেসের ব্যাপারে ভীষণই খুঁতখুঁতে ছিল। তাই সমস্ত খুঁটিনাটি যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ সে ওই কেসের পিছনে লেগে থাকতো। তাই জন্য তার বেশিরভাগ কেসই আনসলভড রয়ে যেত। এবার তখনই তার কলিগ অফিসার জিওল সেখানে আসে এবং সে বলে যে মিনসুকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, কারণ সোইয়ং কেবলমাত্র আগুনের কারণেই মারা গেছিল। অগ্নিকাণ্ডের ফলে তার ফুসফুসে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড ঢুকে যায় এবং তাই জন্য সে মারা গেছিল। এবং মিনসু সেই সময় অন্য কোথাও ছিল এবং তার চাক্ষুষ প্রমাণও রয়েছে। সুতরাং বলা যায় যে সোইয়ং এর মৃত্যুটা কেবলমাত্র অ্যাক্সিডেন্ট। কিন্তু সুংসিকের দৃঢ় বিশ্বাস ছিল যে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, সোইয়ংকে কেউ মার্ডার করেছিল, সেটা মিনসুই হোক বা অন্য কেউ। এবার রাতের বেলা সংসিক অপর একটি ক্রাইম স্পটে আসে, যেটা হচ্ছে ওই বৃদ্ধর বাড়ি ছিল যাকে আমরা প্রথমে টিভি দেখতে দেখেছিলাম। ব্যক্তিটি ওই একইভাবে বসে মারা গেছিল এবং লোকটির মুখে হালকা হালকা হাসিও ছিল। সবাই ভাবছিল যেটা নর্মাল কার্ডিয়াক অ্যারেস্ট, কিন্তু সোমসিক বলে যেটা স্বাভাবিক মৃত্যু নয়। কারণ যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার বুকে ব্যথা হবে, যন্ত্রণায় তার মুখ কুঁচকে যাবে, কিন্তু এই বৃদ্ধটির মুখে সেরকম যন্ত্রণার কোনোই ছাপ ছিল না। দ্বিতীয়ত, লোকটি হচ্ছে রাইট হ্যান্ড অর্থাৎ ডান হাতি, কিন্তু তার রিমোটটা বাঁ দিকে রাখা ছিল, যেটা একটু আনইউজুয়াল। মরার আগে বৃদ্ধ লোকটি তার ছেলে এবং নাতিকেও কল করেছিল। যাই হোক, সুংসিক এবার বাড়ি চলে আসে এবং আমরা দেখতে পাই যে সে একাই থাকতো এবং তখনই তার স্ত্রীর কথা তার মনে পড়ে যায়। তার মনে পড়ে তার স্ত্রীর প্রেগনেন্সির কথা, কিভাবে তারা তাদের নিজেদের হবু সন্তানের নামও ঠিক করে রেখেছিল। কিন্তু সুংসিক সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতো এবং সে তার স্ত্রীকে একদমই সময় দিত না। কিন্তু তারপর তার স্ত্রীর সাথে তার কি হয়েছিল, ছাড়াছাড়ি হয়ে গেছিল না তার স্ত্রী মারাই গেছে, সেটা আমাদের দেখানো হয় না। কিন্তু আমরা এটুকু দেখতে পাই যে সুংসিক এখন একাই থাকে। এবার পরদিন সকালে উঠে সংসিক জাজাংমিয়াং খাচ্ছিল এবং হঠাৎই তার তখন মনে পড়ে যায় যে আগের দিন যে বৃদ্ধটি মারা গেছিল তার মুখে জাজাংমিয়ং এর সস লেগেছিল। অর্থাৎ সে মৃত্যুর আগে কোথাও থেকে জাজাংমিয়ং অর্ডার করে খেয়েছিল। হতে পারে যে সেই নুডলসেই কিছু মেশানো ছিল যাতে বৃদ্ধটি মারা গেছে। পুলিশ স্টেশনে গিয়ে সুংসিক জানতে পারে যে সেই বৃদ্ধর বাড়ির লোকেরা বৃদ্ধটির পোস্টমর্টেম করাতে রাজি না, কারণ তারা এই বয়স্ক লোকের দেহ নিয়ে কাটাছেঁড়া করাতে চাইছে না। তাই জন্য কেসটা ওখানেই ক্লোজ করে দেওয়া হয়েছে, কিন্তু সুংসিক নিজেই তদন্ত করবে বলে ঠিক করে।
সে আশেপাশের সমস্ত কোরিয়ান রেস্টুরেন্টগুলিতে খোঁজ নিতে শুরু করে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই বলে যে গত রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই জন্য তাদের ডেলিভারি বন্ধ ছিল। এবার নানা রকম রেস্টুরেন্টে খোঁজ করতে করতে প্রায় রাত হয়ে যায়, এবং রাতের বেলা সুংসিক একটি রেস্টুরেন্টের সামনে আসে। রেস্টুরেন্টের বাইরে সে একটি স্কুটার দেখতে পায়, এবং এই স্কুটারটির নাম্বার ছিল 8525, অর্থাৎ যে স্কুটারটি সোয়ং এর বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, এবং স্কুটারটির গায়ে কাদার ছিটেও লেগেছিল, অর্থাৎ এই স্কুটারে করে কাল রাতের ডেলিভারি করা হয়েছিল। ভেতরে গিয়ে সুংসিক রেস্টুরেন্টের ওনারকে এবং আশপাশটা বেশ ভালোভাবে অবজার্ভ করছিল। এবার আমরা এখানে বলে রাখি যে সুংসিকের অবজারভেশন স্কিল কিন্তু ভীষণ ভালো ছিল। সে একবার যেটা দেখতো বা যে মানুষের মুখ দেখতো সেটা কিন্তু চট করে ভুলতো না। এবার সুংসিক ওখান থেকে জাজাংমিয়াং অর্ডার করে খেতে থাকে, এবং সে শিওর ছিল যে এইখান থেকেই গত রাতে বৃদ্ধ লোকটি অর্ডার করেছিল। কিন্তু দোকানের মালিক সাংহুন বলে যে সে ডেলিভারি করতে যায়নি। সাংসিক তাকে বলে যে তার সন্দেহ বুড়োটা কখনো অর্ডারই করেনি। আসলে সাংহুন নিজে থেকেই সেখানে গেছিল, এবং সুংসিক সাংহুনকে ধমকি দিয়ে আসে। এবার সুংসিক স্টেশনে এসে এরকম অনেক কটি কেসের ডিটেলস বার করে, এবং তাদের সাথেও এই একই রকম ঘটনা ঘটেছিল। পর আমরা 1 মাস পরের ঘটনা দেখতে পাই, এবং দেখতে পাই যে সাংহুন স্কুটারে করে সুং হিয়ং এর আত্মার পিছু নিয়েছিল। এবার হঠাৎই রাস্তার মাঝে সুংসিক তাকে দেখতে পায়, এবং সুংসিক ভাবে যে সে কোনো মেয়ের পিছু নিয়েছে এবং তাকে মারার চেষ্টা করছে। তাই জন্য সুংসিক সাং হুনের স্কুটারের সামনে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে স্কুটার থেকে ফেলে দেয়। কিন্তু তখনই সুংসিক সোয়নের আত্মাকে দেখতে পায়, এবং প্রচন্ড অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। সাংওনও অবাক হয়ে যায় যে সুংসিক কি করে সোয়ংয়ের আত্মাকে দেখতে পাচ্ছে। এবার সাংহুন তখন পালানোর চেষ্টা করে, কিন্তু সুংসিক তাকে পালাতে দেয় না। সেই সুযোগে সোয়ং-এর আত্মা সেখান থেকে চলে যায়। এবার সুংসিক লক্ষ্য করে যে সাংহুনের চোখটা হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। তার চোখ অন্ধকারে জ্বলছে, অনেকটা বাঘ বা বিড়ালের যেমন চোখ হয় তেমনই, যেটা দেখে সুংসিক প্রচন্ড চমকে যায়। পরবর্তী দৃশ্যে আমরা সুংসিককে লাইট শপে দেখতে পাই, যেটা কিনা আমরা এপিসোড 2 এর শেষে দেখেছিলাম, এবং সেখানে কিন্তু তখন জিয়ংও ছিল। সুংসিক মেঝেতে রক্তের ফোঁটা ফোঁটা দাগ দেখতে পায়, যেটা কিনা জিয়াং এর ট্রলি থেকে পড়ছিল। কিন্তু সুংসিক ভাবে যে জিয়াং যেহেতু মেয়ে, তাই জন্য হয়তো তার পিরিয়ডস হয়েছে। তাই জন্য সে নিজের রেনকোটটা জিয়ংকে দেয় এবং তাকে সাবধানে যেতে বলে। সুংসিক আসলে লাইট শপে ওই বৃদ্ধর ব্যাপারে খোঁজ নিতে এসেছিল। এবার আমরা হিয়ঞ্জুকে দেখতে পাই, যার হঠাৎ মনে পড়ে যে সে আজকে তার মায়ের জন্য বাল্ব নিতে ভুলে গেছে, এবং সে আবারও লাইট শপে যায়। কিন্তু ওন ইয়ং তাকে আজকে বাড়ি চলে যেতে বলে। সুংসিক এখানে কেন এসেছিল তা স্পষ্ট ছিল না। সে লাইট শপের লাইটগুলি দেখতে থাকে, এবং এই লাইট শপের পুরো ব্যাপারটাই তার কাছে খুবই কনফিউজিং ছিল। এবং এখানেই এপিসোড 3 শেষ হয়। এপিসোড 4 এর শুরুতেই আমরা একজন মর্টিশিয়ানকে দেখতে পাই, যার নাম ছিল সোখুই। মর্টিশিয়ান বলতে সেই সমস্ত ব্যক্তিদের বোঝানো হয় যারা কোনো মৃতদেহকে রেডি করে, তাকে কফিনে পাঠানোর আগে অথবা তার ক্রিমেশন করার আগে। এবং সোখুই ইউজিন হসপিটালেই কাজ করত। এবার সোখুই হসপিটালে এসে পার্কিং লটে তার গাড়িটা পার্ক করছিল, এবং সে ওখানে একটি বুড়ি মহিলাকে দেখতে পায় যে তার পরিবারের সাথে ওখানে বসেছিল। এবার ভেতরে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে সে দেখতে পায়। তার অ্যাসিস্ট্যান্ট মেয়েটি একটি ডেড বডিকে ক্রিমেশনের জন্য বা বেরি করার জন্য কফিনে রেডি করছিল, কিন্তু সখুই খেয়াল করে যে কফিনের কোণার দিকটা ভাঙা, যেটা দেখে সখুইয়ের ভালো লাগে না, কারণ তিনি মৃত ব্যক্তিদের খুবই সম্মান করতেন। তাই সখুই অন্য একটি কফিন আনাতে বলে। এবার তার অ্যাসিস্ট্যান্ট যখন বডিটা রেডি করছিল, সে বডি থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেটাতে মেয়েটি খুবই ভয় পেয়ে যায়। সখুই তাকে বলে যে ভয়ের কিছু নেই, মৃতদেহের ভেতরে যে গ্যাসগুলি থাকে সেগুলি থেকেই এমন আওয়াজ হচ্ছে। এবং সখুইয়ের অ্যাসিস্ট্যান্টকে এই মৃত মহিলার বাড়ির লোকেদের খবর দিতে বলে। অ্যাসিস্ট্যান্টটি চলে যাওয়ার পর সখুই সেই মহিলার আওয়াজ শুনতে পায়। মহিলাটি তাকে জিজ্ঞাসা করে যে আমি কি সত্যিই মরে গেছি। সখুই তাকে বোঝায় যে হ্যাঁ, তোমার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর এটা মেনে নিতে অনেকেরই কষ্ট হয়। মহিলাটি বলে যে সে তার মেয়ের জন্য খুবই চিন্তিত, এবং তাই জন্যই সে তার মৃত্যুটা অ্যাকসেপ্ট করতে পারছে না। সখুই মহিলাটির সাথে এমনভাবে কথা বলছিল যেন এটা তার প্রতিদিনের ব্যাপার। সে মহিলাটিকে বলে যে এরপর তুমি যে দুনিয়ায় যাবে সেখানে এই সব কিছু ভুলে ফ্রিলি থাকতে পারবে। কিন্তু মহিলাটা তখনও কাঁদছিল। যাই হোক, সখুই এবার বডিটা রেডি করে ফ্রিজারে রেখে দেয়। কোরিয়ানদের নিয়ম হচ্ছে কেউ মারা গেলে সেটা ক্রিমেশন করার আগে 3 দিন অবধি সেটাকে মর্গে রাখা হয়। এবার আমরা ইয়ংজিকে দেখতে পাই, যে তার নাইট শিফটের জন্য হসপিটালে আসে, এবং সেও ওই বৃদ্ধা মহিলা এবং তার পরিবারকে দেখতে পায়। এবার ইয়ংজি লিফটে করে ওপরে যায়,
এবং তখনই লিফটে তার সাথে একটি লোক ওঠে। সেই লোকটি পুরোই ভিজে চুপচুপে হয়েছিল এবং সেও 8 তলায় যেতে চাইছিল। কিন্তু ইয়ংজি তাকে বলে যে 8 তলায় শুধুমাত্র আইসিইউ আছে, আর আইসিইউতে কারো পারমিশন ছাড়া যাওয়া যাবে না। লোকটি তাই শুনে ইয়ংজিকে জিজ্ঞাসা করে যে বাস অ্যাক্সিডেন্টে যারা আহত হয়েছিল তাদের কি খবর। ইয়ংজি তাকে বলে যে তারা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে, এখন কেবলমাত্র তাদের হুইল পাওয়ারই তাদের বাঁচাতে পারবে। এই কথা শুনে লোকটি খুবই দুঃখ পায় এবং তার মাথার ওপর দিয়ে জল পড়তে শুরু করে। সেই জল লিফটে জমতে থাকে এবং ইয়ংজি তাতে ডুবে যায়। ইয়ংজি শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করছিল এবং ততক্ষণে 8 ফ্লোর এসে যায়। কিন্তু 8 ফ্লোর আসার সাথে সাথেই সবকিছু নর্মাল হয়ে যায়। ইয়ংজি তাড়াতাড়ি এসে ইউনিফর্ম চেঞ্জ করে এবং একটি পেশেন্টের কানে সে হেডফোনে গান চালিয়ে দেয়, যাতে সেই পেশেন্টটি বেঁচে থাকার ইচ্ছাটি বজায় রাখতে পারে। অন্যদিকে আমরা লাইট শপের দৃশ্য দেখতে পাই। সেখানে সোংসিক বলে যে লাইট শপে সে ওই বিড়াল চোখো লোকটিকে অর্থাৎ সাং হুনকে খুঁজতে এসেছিল। এবার সোংসিক সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওয়ানিয়ং তাকে বলে যে দোকানে আরো কিছুক্ষণ থেকে যাও, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর তুমি তোমার রেনকোটটাও দিয়ে দিয়েছো। আর বলা যায় না ওই বিড়াল চোখো লোকটা হয়তো এই দোকানেই চলে আসলো। এবার আমরা আবারও হসপিটালের দৃশ্য দেখতে পাই। সেখানে নার্সরা কথা বলছিল যে এই অ্যাক্সিডেন্টের পেশেন্টরা সবাই খুবই ক্রিটিক্যাল অবস্থায়, কি করে তারা রিকভার করবে সেটা কেউই বুঝতে পারছিল না। এমন সময় ইয়ংজির ওই অ্যালকোহলিক পেশেন্টের কথা মনে পড়ে, যাকে কিনা অন্য রুমে শিফট করা হয়েছিল। ইয়ংজি নার্স হিওর থেকে পারমিশন নিয়ে ওই পেশেন্টের সাথে কথা বলার জন্য যায় এবং আমরা জানতে পারি যে আগের দিন ওই পেশেন্টটি যখন নিজের মনে কথা বলছিল, সেটা আসলে সে ওই লোকটিকে দেখে বলছিল, যাকে কিনা ইয়ংজিও দেখেছিল, যেটা আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম। ইয়ংজি বলে আইসিইউ আসলে মৃত্যু আর জীবনের মাঝামাঝি একটা জায়গা, যেখান থেকে পেশেন্টরা ফিরে আসতেও পারে আবার নাও আসতে পারে। তাই জন্যই এখানে এই সমস্ত অস্বাভাবিক ঘটনাগুলি হয়। ইয়ংজি লোকটিকে তার মাথার একটি চোট দেখায়, যেটি সে নিজে একটি অ্যাক্সিডেন্টের ফলে পেয়েছিল, এবং সেই ঘটনার পর থেকেই সে আত্মাদের দেখতে পায়। এবং প্রথমে ইয়ংজি যে লোকটাকে দেখেছিল সে আসলে আইসিইউতেই ভর্তি একজন পেশেন্ট ছিল। লোকটি নানা রকম ধার দেনায় ডুবে গেছিল, তাই জন্য সে নিজেকে জীবন্তই কবর দিয়ে দেয়। তাই জন্য এখনও তার কান থেকে মাঝে মাঝে বালি বেরোয় এবং ইয়ংজি সেটা পরিষ্কার করত। ইয়ংজি আনকনশিয়াস পেশেন্টদের সাথেও খুব ভালো করে কথা বলতো এবং তাদের বেঁচে থাকার হোপ দিত, কারণ সে যখন অ্যাক্সিডেন্টে গুরুতর আহত ছিল নার্স হিও তার সেবা করেছিল। নার্স হিও ইয়ংজিকে বাঁচিয়ে রাখার জন্য তার কানে বিভিন্ন গান চালিয়ে দিত, যাতে ইয়ংজি বেঁচে ওঠার আশা পায়, এবং তাই জন্য ইয়ংজিও সব পেশেন্টের সাথে তাই করে। এবার আমরা হিউনজুকে দেখতে পাই যে কিনা বাড়ি ফিরছিল এবং তার দেখা হয় জি ইয়ং এর সাথে। জি ইয়ং তাকে জিজ্ঞাসা করে যে হিউনজু কেন বারবার লাইট শপে যায়। হিউনজু বলে যে সে তার মায়ের জন্য লাইট বাল্ব কিনতে চায়। এবার ততক্ষণে হিউনজুও বুঝে গেছিল যে জি ইয়াংও স্বাভাবিক কোনো মানুষ না, তাই সে সেখান থেকে প্রায় পালিয়ে যাই বলা যায়। কিছু দূর গিয়ে তার দেখা হয় বিয়নজিনের সাথে, যে লোকটি কিনা কুকুরে চেঁচানোতে বিরক্ত ছিল। হিউনজু বুঝতে পারে যে এই লোকটাও স্বাভাবিক মানুষ না। হিউনজু তার দিকে লাইট ফেলতেই দেখে যে তার শরীরে বরফ জমে আছে এবং হিউনজু সেখান থেকে চলে যায়। এবার আমাদের সেই সব চরিত্রদের দেখানো হয় যারা কিনা লাইট শপের দিকে যাওয়ার চেষ্টা করছিল এবং তারা সবাই একটি গান শুনতে পায়। এবং আমরা জি অংকে দেখতে পাই যে কিনা এখনো সুনহের বাড়ির সামনে বসে কাঁদছিল। তার হঠাৎ মনে হয় যে কেউ তাকে দেখছে এবং সে জোরে জোরে হেল্প হেল্প বলে চেঁচাতে থাকে। এবং তখনই আমরা হাসপাতালের দৃশ্য দেখি। ইয়ংজি সব পেশেন্টের কানে ইয়ারফোন লাগাচ্ছিল এবং ইয়ারফোনে ওই একই গানটা চলছিল, এবং এখানে এই ড্রামার একটা বড় রেভলিউশন হয়। আমরা বুঝতে পারি যে এতক্ষণ আমরা যাদের দেখেছি অর্থাৎ জি অং, সুনহে, হিয়নমিন, ডিটেকটিভ এবং বিয়নজুন, এরা সবাই হসপিটালে ভর্তি। এরা প্রত্যেকেই জীবন এবং মৃত্যুর মাঝখানের কোনো দুনিয়ায় ফেসেছিল, যেখানে এই লাইট শপটাও এক্সিস্ট করতো। তাই জন্য সব ঘটনা রাতেই হতো এবং তাদের দুনিয়ায় কখনো দিন হতো না। তারা একই কাজ রোজ রিপিটেটিভলি করতে থাকতো এবং তারাই একটা জায়গার মধ্যেই ফেঁসে গেছিল। লাইট শপের লাইটগুলো অনেকটা তাদের সোলকে রিপ্রেজেন্ট করতো, অর্থাৎ যতক্ষণ লাইট জ্বলছে ততক্ষণ তাদের প্রাণ আছে। এই লোকগুলো আসলে এখনো বোঝেইনি যে তারা আসলে কোমাতে রয়েছে। এবার আমরা হিউনজুকে দেখতে পাই যে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে বাড়িতে আসে এবং তার মাকে বলে যে কয়েকদিন ধরে আমার সাথে খুবই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। আমার বন্ধুরা আমার সাথে কথা বলছে না, রাস্তায় আমি অদ্ভুত লোকেদের দেখতে পাচ্ছি, এবং সে আজকে লাইট বাল্বও আনতে পারেনি। হিউনজুর মা বলে যে আজকে লাইট বাল্ব আনবে না, এবং আমরা দেখতে পাই যে তাদের বাড়ির ডাস্টবিনে অনেকগুলি লাইট বাল্ব পড়েছিল।
হিউঞ্জু কাঁদতে কাঁদতে তার মাকে হাগ করে এবং সে খেয়াল করে আজ তার মায়ের গা থেকে খুব সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছিল। এবং তখনই আমরা মর্টিশিয়ান সোকহুইকে দেখতে পাই, যে একটি মৃতদেহকে ফুল দিয়ে সাজাচ্ছিল এবং সেটা ছিল হিউঞ্জুর মা, অর্থাৎ তার মা মারা গেছে এবং তার বডি ফিউনারেলের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই জন্যই তার মা বলেছিল যে আজকে আর বাল্ব লাগবে না, কারণ এই বাল্বই ছিল তার বেঁচে থাকার প্রতীক, বা বলা যায় তার বেঁচে থাকার আশা। এবার আমরা জি ইয়ংকে দেখতে পাই, যে কিনা হিউঞ্জু এবং তার মাকে তাদের বাড়ির আই হোল দিয়ে দেখছিল। আসলে এই দুনিয়ায় কিন্তু সবাই স্পিরিটস, এবং এরা হয়তো কোনোভাবে একে অপরের সাথে যুক্ত। কিন্তু জি ইয়ং এর মনে হয় যে তাকে কেউ চেনে না বা সে একলা। এবং এখানেই ফোর্থ এপিসোড শেষ হয়ে যায়। এবং এর পরের এপিসোডগুলোতে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্যারেক্টার তারা কিভাবে এই অবস্থায় পৌঁছালো এবং প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ এক্সপ্লেনেশন জানতে পারবে। তাই জন্য তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর যারা পার্ট টুটা তাড়াতাড়ি দেখতে চাও তারা কিন্তু পার্ট টু কমেন্ট করতে একদম ভুলবে না। এখানে 1 থেকে 4 এপিসোড অব্দি এক্সপ্লেন করা হয়েছে। এর পরের পার্টে আমি 4 থেকে 8 অর্থাৎ বাকি পুরো ওয়েব সিরিজটা এক্সপ্লেন করব। তাই জন্য তোমরা এক্ষুনি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সিরিজটা কেমন লাগছে, একদম মাথা খারাপ করা একটা সিরিজ কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট পার্টে।